খালার বাড়ি বেড়াতে এসে হঠাৎ করে খালার মুখের দিকে তাকিয়ে যেন খালু সবসময় খালার সঙ্গে এভাবে ঝগড়া করে। তাই বন্ধুরা, খালার সুখের জন্য যেন আমাকে খালার মুখের দিকে তাকিয়ে সব কিছুই আমাকে বিসর্জন দিতে হলো খালুর কাছে। তাই বন্ধুরা, গল্পটি শোনার আগে তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও আর শেয়ার করে আশেপাশে বন্ধু আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দাও। তাহলে বন্ধুরা, আমি আর সামনে কথা না বাড়িয়ে চলে যাই আমার মূল গল্পতে। ও বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, বন্ধুরা গল্পটি কিন্তু শুরু থেকে শেষ অবধি পর্যন্ত শুনবে, কারণ টেনে শুনলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না। গল্পটি যে অনেক রোমান্টিক হতে চলেছে, কারণ এটা আমার জীবনের গল্প, আর জীবনের গল্প অনেক সুন্দর হয়, কারণ এই গল্পটা আমার মনের মধ্যে এতদিন লুকিয়েছিল। তাই বন্ধুরা, সামনে কথা না বাড়িয়ে চলে যাই একেবারে আমার মূল গল্পতে। বন্ধুরা, আমি শারমিন ছোট্ট একটা গ্রামে বসবাস করতাম ফ্যামিলি নিয়ে। ডাল ভাত যেটাই খেতাম যেন সবসময় সুখে দুঃখেই থাকতাম বাবা মার কাছে। গরু ভেলো আমার বাবা সবসময় আমাকে খুশিই রাখতো, কখনো যেন খাওয়া দাবার কষ্ট দিত না, অভাব দিত না। এভাবেই যেন সুখের সংসারে আমি অনেক বড় হয়েছি, যেন আমার বিয়ের বয়সটাও হয়ে গেছে। কিন্তু এদিকে হঠাৎ এভাবে লেখাপড়া করতে করতে এসএসসি পাসটা করে যেন আমার পড়াশোনার হলো না, কারণ বাবা মার সংসারে তো দিন এনে দিন খায়। আমার বাবা শহরে একেবারে কুড়ির কাজটা করে, কখনো যেন টাকা পয়সা দেরি হয় না, জমাতে পারে না। তাই এভাবে সংসারটা যেন ডাল ভাত খেয়েই চলে যেত। খুবই সুখে ছিল, সবসময় আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমার বাবা যেন পৃথিবী ছেড়ে কখনো চলে না যায়, কারণ আমি বাবার একমাত্র মেয়ে। এভাবে বাবা যাই হোক এসএসসি পর্যন্ত লেখাপড়া তো করাতে পেরেছে, এটাই আল্লাহর কাছে সবসময় শুক্রিয়া। এভাবেই যেন বাবার সংসারে সুখে দুঃখে এসএসসি পাশ করে যেন বাবা আর পড়াতে পারল না, খুব সুন্দরভাবে জীবনটা কেটে যেতেছিল। এভাবেই কয়েক মাস চলে গেল, আর লেখাপড়া করতাম না। বাবা মায়ের সঙ্গে সবসময় সংসারের দিকেই যেন নজর থাকতো, আর বাবা এদিকে আমার বিয়ের জন্য এভাবেই পাত্র খুঁজত, কারণ গরিব বলে আমার বিয়ে হতো না। কিন্তু গ্রামের মানুষ আমি যখন রাস্তাতে বের হতাম তখন যেন আমার দিকে হা করে তাকিয়ে থাকতো। আমি একটা হ্যান্ডসাম ইয়াং মেয়ে, কারণ কলেজে পর্যন্ত যাই নাই, কিন্তু এখনও আমার চেহারাটা অনেক সুন্দর। হ্যান্ডসাম একটা মেয়ে, যুবতী মেয়ে, যেন গায়ে একটু মাংস টাংস আছে তো, আর একটু এভাবে শরীরে যদি মাংস পুরুট না থাকে তাহলে মানুষ যে এখন চয়েস করতে চায় না। তাই আল্লাহ দিলে আমার শরীর স্বাস্থ্যটা অনেক ভালো, অনেক হ্যান্ডসাম দেখতে। বন্ধুরা, তোমরা তো আমাকে স্ক্রিনে দেখতেই পারছো সব কিছু। তাই বন্ধুরা, এভাবেই বাবার সংসারে আমি আরও 2-1 বছর পার হয়ে গেল। তখন আমার বয়স প্রায় 18-19 বছর। কিন্তু বাবা আমার যেন গরিব হওয়ার কারণে আমার বিয়ে থাওয়াটা হতেই চাচ্ছে না। সবাই যেখানেই যার কাছে যায় ছেলের বাবারা সবসময় যেন যৌতুকের জন্য হামলা করে থাকে। তাই আমার বাবা যৌতুক দিতেও পারে না, এভাবে আমার বিয়েটাও হয় না। হঠাৎ একদিন খালুর বাড়ি থেকে এভাবেই ফোনটা বেজে উঠল, কারণ আমরা গরিব তো, তাই আমাদের কখনো টাচ ফোন আমি দেখেই নাই। তাই বাবার একটা পুরাতন বাটন ফোন ছিল, এভাবেই বাবা সবসময় বাড়িতে রেখে যেত, কখনো কলটল দেয়া হয় নাই মাঝে সাথে। হঠাৎ 2-1 মাস পরে টাকা 10-5 টাকা ভরতাম, আর এভাবেই সবসময় যেন সিমটা রানিং থাকে, তাই সেটটা সবসময় ফেলিয়ে রাখতাম, কেউ কখনো কলটল দেয় না। এই যে হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠল, তখন আমি ফোন ধরতেই তখন আমার খালু আমাকে বলল, শোন মা শারমিন, তুই কেমন আছিস? তখন আমি বললাম, হ্যাঁ আমি তো ভালো আছি আঙ্কেল। কি অবস্থা হঠাৎ আজ কয়েক বছর পর ফোন? আপনি তো আর ফোনই দিতে চান না। খালার কি অবস্থা? মাঝে শুনছিলাম খালা নাকি খুবই অসুস্থ, হালকা হালকা হেঁটে চলে ফিরে কাজ টাজ করতে তেমন পারে কি না পারে, সেটার জন্য তো একটু ফোন টোন দিতেন। আমি অবশ্যই যে আপনার সংসারে তো বাচ্চা কাচ্চা হয় নাই, টাকা পয়সার অভাব নেই, সেক্ষেত্রে আমি যদি এসে একটু দেখে যেতাম। আর আপনি কি আবার কোনো সমস্যা টমস্যা হয়েছে নাকি হঠাৎ ফোন দিলেন? তখন খালো বলল, না মা শারমিন, আমি তোকে ফোন দিয়েছি তোকে আসার জন্যই একটু ফোন দিলাম, দে তো তোর মায়ের কাছে দে তো। তখন আমি ফোনটা মায়ের কাছে দিলাম। তখন খালু মাকে যেন ফোনে বলছে, তোর মেয়েটাকে পাঠিয়ে দে, কারণ আমার ফোনে লাউড স্পিকার দেওয়া তো, তাই যেন সব কিছু বোঝা যাচ্ছে। বন্ধুরা,
এভাবেই খালু মাকে বলছে তোর মেয়েটাকে পাঠিয়ে দে, কারণ ওর খালার অবস্থা ভালো না। কারণ তুই তো আসতে পারবি না, মুরব্বী মানুষ, এত রাস্তা, এই 100-150 কিলো রাস্তা তুই কীভাবে আসবি? তাই তোর মেয়েটা এখন কত বড় হয়েছে? তখন আমার মা বলল আমার মেয়েটা প্রায় 18-19 বছর বয়স, বিয়ের বয়সটা হয়ে গেছে, এদিকে পাত্র খুঁজছি, কিন্তু কখনো এভাবে তোর এই টাকা পয়সা গোছাতে পারি নাই, তো তাই কেউ সম্বন্ধ নিয়েও আসে না, কিন্তু মেয়েটার চেহারা অনেক সুন্দর। তখন খালু বলল আচ্ছা যাই হোক, বিয়ে হওয়ার বিষয়টা আমার উপরে ছেড়ে দে, তুই হচ্ছে তোর মেয়েকে পাঠিয়ে দে যেন। এভাবে মায়ের সঙ্গে খালু কথা বলতে লাগলো। আর হুট করে ফোনটা কেটে মা বলল তুই আজকালের মধ্যে তোর খালুর বাড়ি চলে যা, তোর খালার অবস্থা বলে তেমন ভালো নেই। কারণ ছোটবেলায় তুই 1 বছর তোর খালার সংসারে ছিলি, আমি তোকে রেখে আসছিলাম। তোর খালা আর তোর খালু তোকে যে কি যত্ন আদর করতো সেই ছোটবেলায় দেখছে, আর দেখি নাই। তাই তুই এখন অনেক বড় হয়ে গেছিস, আর তোর খালু যখন তোর বিয়ের ভরণ পোশাক সব কিছু দিতেই যাচ্ছে বা সব কিছু নিতেই যাচ্ছে, সেক্ষেত্রে তুই তোর খালুর বাড়িতেই চলে যা। আমরা কোথায় কি বিয়ে দেব? কারণ এই দেশের ছেলে পেলে, আমাদের গ্রামের ছেলে পেলে সবসময় নেশাবান যেন করতেই থাকে, ভালো ছেলে পেলে পাওয়াই যায় না। তাই বন্ধুরা, এভাবে মায়ের কথা শুনে আমি 2 দিন পরেই আমার খালুর বাসার দিকে রওনা দিলাম। একবারে এক টানে 100 কিলো পথ, আজকের পথ না, বড় জার্নিং করে এভাবেই খালুর বাসায় আমি পৌঁছিয়ে গেলাম। তারপরে বন্ধুরা, হঠাৎ যে আমি তো খালুর বাসা তেমন আগের থেকেই চিনি না, কারণ সম্পূর্ণ ঠিকানা মায়ের বাবার কাছ থেকে নিয়ে এসেছি, দেখে নিয়ে আসছি। তাই আমি খালুর বাসার পাশেই নামছি, কিন্তু তারপরেও যেন চিনতে পারছি না, নতুন শহরে এসেছি, কার বাসায় কি বলতে ঢুকে পড়বো। তাই আমি পাশে একটা মুদিখানার দোকান ছিল, আমি বললাম আঙ্কেল এখানে অমুকজনের বাড়ি কোনটা? তখন আঙ্কেল বলল ওই যে ওই বাড়িটা, ওই যে সাদা দোতলা বিল্ডিংটা, ওইটাই তোমার খালুর বাসা, যাও সমস্যা নেই মা। তুমি কোন গ্রাম থেকে এসেছো? তখন আমি বললাম আমি অমুক গ্রাম থেকে এসেছি। তখন আঙ্কেল বলল তুমি গ্রামের মেয়ে, এত সুন্দর। আমি আজ মুদিখানার দোকান এখানে এই শহরে প্রায় আমার 20-25 বছর বয়স হয়ে গেল, কিন্তু তোমার মতো হ্যান্ডসাম মেয়ে আমার চোখে এখনো একটাও পড়ি নাই। তখন আমি আঙ্কেলকেও এয়ারকি মেরে বললাম আপনার কি ছেলে আছে, পুত্রবধূ বানাতে চান? তখন আঙ্কেল বলল না মা, আমার ছেলে নেই, ছেলে থাকলে তো তোমাকে আমি সরাসরি এখনই ধরে নিয়ে গিয়ে আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিতাম। কারণ তুমি যে সুন্দর কথাবার্তা বলো, গ্রামের মানুষ যে এত ফ্রি হয় আমি তো বুঝতে পারি নাই। যাক মা, তুমি সুখে থেকো, তোমার বিয়ের পর দেখবা খুব সুখে শান্তিতেই বসবাস করতে পারবা। আমি তোমার জন্য দোয়া করি সবসময়। আর পাশেই যেহেতু তোমার খালুর বাসা, মাঝে মাঝে তো অবশ্যই দেখা হবে, কারণ আমার মুদিখানার দোকান সব ধরনের মানুষই এখানে আসে। তাই বলে কি মা, তুমি যাও, এখন অনেক দূর থেকে এসেছো, গ্রাম থেকে এসেছো, তোমার খালুর বাসায় গিয়ে ওঠো, অবশ্যই তোমার সঙ্গে দেখা হবে। এখানে কি কিছুদিন থাকবে? তোমার নাম কি মা? তখন আমি বললাম হ্যাঁ আঙ্কেল থাকবো, আর আমার নাম শারমিন। তখন আঙ্কেল বলল খুব সুন্দর নাম, তোমার চেহারাটাও যেমন তেমন নামটাও অনেক সুন্দর। ঠিক আছে মা, যাও, তোমার জন্য সব সময় দোয়া থাকবে। অবশ্যই আমার মুদিখানার দোকানে যদি কোনো কিছু তোমার দরকার হয়, আমি তোমাকে সবসময় এটা হেল্প করব, সাহায্য করব। কোনো কিছু যদি তোমার খালুর বাসায় বা রাস্তাঘাটে, আমি আজ 20 বছর এখানে মুদিখানার দোকানদারি করছি, কোনো ছেলে পেলে আমার উপরে কথা বলে না। আমি গরিব হতে পারি, কিন্তু আমি সৎভাবে এখানে দোকানদারি করি। আমার অনেক এভাবে ছেলে পেলে হাত করা আছে, কোনো সমস্যা হবে না। কোনো ছেলে পেলে যদি এই শহরে কোনো কিছু তোমাকে বলে, তুমি শুধু আমার এসে কানে একটু পুষিয়ে দেব, তারপরে দেখবা কি হয়। তখন আমি বললাম ঠিক আছে আঙ্কেল, আপনার জন্য আমি সবসময় দোয়া করি, কোনো সমস্যা হলে অবশ্যই জানাবো। আপনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো। তাহলে আঙ্কেল আমি এখন খালুর বাসার মধ্যে যাই, আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন। এই কথা বলেই আমি আঙ্কেলের কাছ থেকে পরিচয় পাঠটা নিয়ে তারপরে খালুর বাসাতে ঢুকলাম। খালুর বাসাটা দোতলা বাসা, যেন খালু আমার দিকে পথে চাইয়ে আছে। এভাবে দোতলার ছাদের উপরে সে বসে বাতাস খাচ্ছে চেয়ার পেতে। আমি ওই সে ছোটবেলায় দেখেছি, আর দেখি নাই, কারণ এখন অনেক বড় হয়ে গিয়েছি। আমি ঢুকতেই যেন খালু আমার দিকে দেখে তাড়াহুড়া করে নিচের দিকে নামতে লাগলো। এভাবে আমি অর্ধেক পথ নাই যেতে খালু এসে আমার সামনে হাজির হলো, আমার দিকে যেন অবাক হয়ে তাকিয়ে আছে। তখন আমি বললাম আপনি আমার খালু, আর আমি শারমিন। তখন আমাকে খালু জড়িয়ে ধরে বলল তুই এত বড় হয়ে গেছিস, এত সুন্দর হয়ে গেছিস,
তোর মা বাপ কেমন আছে? তখন আমি বললাম, খালু আপনি তো জানেনই আমাদের পরিবেশে তা কেমন, কারণ আমরা গরিব। এভাবে বাবা সারা জীবন এরকম কুলির কাজ করতে করতে বাবা একেবারে আপনার অনেক ছোট, তারপরও খাটনির কাজ করে তো একেবারে মুরব্বী হয়ে গেছে। বয়সটা মনে হয় যেন আপনার চেয়ে অনেক বেশি হয়ে গেছে। আপনি তো এখনও দেখছি অনেক ইয়াং, তাজা মোটা হ্যান্ডসাম একটা পুরুষ হয়ে আছেন। কি খালার কি অবস্থা? আর বাচ্চা কাচ্চাও তো আপনার আর কোনোদিন হলো না। তাই বলে কি খালা কোন ঘরে? আমি খালার কাছে আগে যাব। এখন খালো বলল, ঠিক আছে মা, ওই দেখো ওই রুমে তোমার খালা শুয়ে আছে। আজ প্রায় 2টা বছর এভাবে বিছানায় পড়ে আছে, শুধু তোমাদের কথা বলে। কিন্তু আমি বলি যে শারমিন হয়তো অনেক বড় হয়ে গেছে, লেখাপড়া করছে, কিভাবে যে ডাকি। যেহেতু আমি ফোন দিতেই কপালে যখন লেগেই গেল যে তুমি আর পড়াশোনা করছো না টাকার অভাবে, তাই বলে কি তোমার যদি পড়াশোনা করতে মন চাই মা, তাহলে আমি এখানে ভর্তি করে দিই। তখন আমি বললাম, না খালো, আপনি আমাকে নিয়ে আসছেন যে কাজের জন্য, সেই কাজটা হলে আমি খুশি থাকব। তাই খালো বলল, ঠিক আছে, আমি দেখি তোমার আজকে নতুন আসছো, এদিকে আমি বাজার ঘাটও করা নেই, তোমার খালা রান্না করতে পারে না, একটা কাজের বুয়া রেখে দিয়েছি। এভাবে ইয়াং বুয়া, দেখো উনি বিধবা একটা মেয়ে। তখন আমাকে বুয়ার সঙ্গে পরিচয় করে দিল। বুয়াটা চেহারাও যেন খুব সুন্দর, খুবই হ্যান্ডসাম, কিন্তু সবসময় সাদা শাড়ি পরে থাকে। এভাবেই সবার সঙ্গে খালু আমাকে পরিচয় করে দিল, কারণ খালুর শহরে অনেক ব্যবসা আছে, দোকানপাট আছে। খালুর যেন টাকা পয়সার অভাব নেই। দোতলা বাড়ি, চারিদিকে গ্লাস টাইস এভাবে লাগানো। আর খালা এভাবে আজ 2টা বছর বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে। কি যে করি এখন? তাই বন্ধুরা, যে সাথে সাথে খালার কাছে বসে খালার সঙ্গে আলাপ করতে লাগলাম। তারপরে বন্ধুরা, খালা আমাকে পেয়ে যেন কি খুশি হলো, যেন ওইভাবেই বিছান থেকে উঠে দাঁড়াতে চাচ্ছে। আমি বললাম, না খালা, তুমি অনেক অসুস্থ, যেহেতু একবার স্টপ করেছ, আবার দ্বিতীয়বার আবার বলে স্টপ করেছ খালু সেটা বলল, তাই তোমার ওঠার দরকার নেই, আমি তো তোমার পাশেই বসে আছি। এখন থেকে তোমার সেবা যত্ন করে যতদিন বিয়ে থাওয়া না হয় ততদিন আমাকে সেবা যত্ন করতে দাও। কারণ মায়ের কাছে থেকে তোমার অনেক কথা শুনেছি, তোমরা অনেক ভালো। ছোটবেলায় নাকি শুনছি তোমরা আমাকে 1 বছর রেখে দিয়েছিলে, তাই তোমাদের সন্তানাদি হয় নাই, তো তোমাদের মনটা এত ভালো। আর খালু এখন কি করে? সবসময় কি এভাবে বাড়িতেই বসে থাকে আর না দোকানপাটে যায়? তখন খালা বলল, না না, তোর খালু সবসময় এভাবে বাড়িতেই থাকে, আমাকে মাঝে মাঝে দিনের বেলা 2-1 বার দেখতে আসে। আর ওই কাজের বিধবা মেয়েটা আছে, খুবই ভালো মা। ওই মেয়েটা কি জানি আল্লাহ তাকে বিধবা বানানো, স্বামীটা অকালে মরে গেল। মাত্র 6 মাস 7 মাস বিয়ে হয়েছিল। দেখ কত সুন্দর একটা মেয়ে, অথচ বিধবা হয়ে আমার বাড়িতে এসে কাজ করে খাচ্ছে। তখন আমি বললাম, খালা এগুলো সবই তার ইচ্ছা, সব আল্লাহর ইচ্ছা। এগুলো সে ছাড়া সে যেদিকে চালাবে সেদিকেই এভাবে চলবে। তাই খালা কার কখন কি হয়ে যায়, তাই বলে কি এসব কথা আর বলার দরকার নেই। আমি যেহেতু দূর থেকে এসেছি, আমি পোশাক আশাকগুলা খুলে একটু হাত মুখ দিয়ে তারপরে এসে তোমার কাছে বসি। খালা বলল, ঠিক আছে মা, তুই অনেক সুন্দর হয়েছিস, কত লম্বা চওড়া, কত হ্যান্ডসাম একটা মেয়ে। যাই হোক, তোর মা বাবা কেমন আছে? তখন আমি বললাম, ভালো আছে খালা, আপনাদের দোয়াতে খুবই ভালো আছে। মা বাবা সবসময়ই আপনাদের কথা বলে। যাই হোক খালা, আমি এখন একটু বাথরুমে গেলাম। তারপরে এ কথা বলে আমি বাথরুম থেকে যেন হাত মুখ ধুয়ে এসে এভাবে ফ্রেশ হয়ে খালার পাশে আবার বসে অনেক গল্প করতে লাগলাম, কারণ গ্রামের বাড়ির কথা তো অনেক কথাই হয় বন্ধুরা। এইভাবেই খালুর বাসায় প্রতিনিয়ত থাকতে লাগলাম। আর খালা বলল, তুই কখনো টেনশন করবি না মা শারমিন, কারণ টেনশন মানুষকে যে কি করে দেয়, একেবারে অতঃপতন করে দেয়। তাই তুই যেহেতু এসেছিস, আমার কোনো বাচ্চা কাচ্চা নেই, ছেলে মেয়ে হয় নাই, তাই তুই মনে করবি আমি তোর মা আর ওইটা তোর বাবা। তোর খালুকে সবসময় তোর বাবার চোখেই দেখবি। তখন আমি খালাকে বললাম, হ্যাঁ খালা, অবশ্যই আমি দেখব, যেহেতু তোমরা এখানে খাওয়াচ্ছ, পড়াচ্ছ, পোশাক আশাক সবই দিচ্ছ। আজ কয়টা দিন আসা হয়ে গেল, খালু আমাকে কত ভালোবাসে। তখন এভাবেই খালুর বাসায় যেন থাকতে লাগলাম। কিন্তু হঠাৎ একদিন দেখি খালু বুয়ার সঙ্গে কিভাবে যেন কথা বলছে, হাত নাড়িয়ে নাড়িয়ে। আমি দোতলাতে দাঁড়িয়ে আছি, কোনো কিছু যেন বুঝতে পারছি না, কারণ আমি অত দূর থেকে দেখছি তো। তাই বুয়াকে কি যেন, কাজের ওই মেয়েটাকে কি যেন বলছে। হঠাৎ খালু এভাবেই রাগবাগ করে হাত পা নড়াতে ছিল। আমি তার 1 ঘন্টা পরে গিয়েই কাজের মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোমার সঙ্গে খালু এভাবে কিভাবে এইসব হাত পা নড়িয়ে কথা বলতে মনে হচ্ছে যেন
রাগ করছে। কি হয়েছে তোমার সঙ্গে? কি নিয়ে বিষয় আমাকে বলো তো একটু। তখন কাজের মেয়েটি বলল, শোনো বোন, আমি বিধবা হয়েছি মাত্র 6 মাস আমার বিয়ে হয়েছিল। তুমি তো দেখতেই পারছো আমি তোমার মতোই গরিব ঘরের মেয়ে। কিন্তু আমি আর বিয়ে থাওয়া করবো না বিদায় এই তোমার খালুর বাসায় এসে এভাবেই বিধবা শাড়ি কাপড়ে কাজ টাজ করি। কিন্তু তোমাকে একটা সত্য কথা বলি, আমার যেন বলতেও খারাপ লাগছে, যেহেতু তোমার আপন খালু। তো তখন আমি বললাম, হ্যাঁ আপন খালু। তখন আমি বললাম, শোনেন আপা, আপনার কোনো কিছু লুকানোর দরকার নেই, যেহেতু আমি এসেছি সব কিছু আমাকে খুলে বলেন। তখন সেই বিধবা মেয়েটি, কাজের মেয়েটি আমাকে বলল, বোন, তোমার খালুর, এই যে তোমার খালাস প্রায় 3-4 বছর এভাবে পড়ে আছে বিছানায়, কিন্তু তোমার খালু মাঝে মাঝেই যেন এই মেয়ে ওই মেয়ে নিয়ে এসে আনন্দ ফুর্তি করত। কিন্তু আমি হঠাৎ একদিন দেখে ফেলাতেই আমাকে বলল, ঠিক আছে, তুমি যেহেতু সব কিছু দেখে ফেলেছ, ওদের বাইরের মেয়েদেরকে টাকা পয়সা দিয়ে এভাবে আনা হয়, তোমাকে আমাকে 10,000 টাকা বেতন দিত, কিন্তু পরে এখন 30,000 টাকা বেতন দেয়। আর এদিকে তোমার খালা সবসময় বিছানায় পড়ে থাকে, কোনো কিছু জানতেও পারে না, কারণ সে তো বিছান থেকে উঠতে পারে না। যখন আমাকে ডাকে তখনই যেন আমার যাওয়া লাগে, কারণ সব কিছু এভাবেই আমাকে ডেকে ডেকে তার চাহিদাটা পূরণ করে। তাই বোন, তুমি যেহেতু তোমার খালুর আপন খালু, তাই তোমাকে সব কিছু আমি বললাম। তোমার খালুকে বলার দরকার নেই, কারণ তুমি একটা মেয়ে, আমিও একটা মেয়ে, তাই তোমার কাছে এগুলো সব কিছু শেয়ার করলাম, নিজের বোন মনে করে সব কিছু খুলে বললাম। তোমার খালুকে প্লিজ এগুলো বলো না, কারণ তোমার খালু আমাকে যেভাবে সপ্তাহে 3 দিন 4 দিন এভাবে ডাক দেয়, জ্বালাতন করে, যেন তার শারীরিক চাহিদাটা, তোমার খালার যে চাহিদাটা, সেটা আমার উপর দিয়ে এভাবেই চালিয়ে নেয়। কারণ তোমার খালুর একটু বয়স হয়ে গেছে, খুব পারদর্শী, যেন নাছরবান্দা। সে ধরলে সহজে আর 1-1.5 ঘন্টার নিচে সহজে সে নামতে চায় না। এভাবেই যেন আমি তার সংসারে কাজকর্ম করি আর তোমার খালুকে সবসময় খুশি রাখি। তাই বোন, তোমার কাছে আবারও আমি বলছি, তোমার খালু যেন, আমি তোমাকে বলছি সব কিছু ভেঙে কোনো কিছু যেন বুঝতে পারে না। তারপরে বন্ধুরা, এভাবে আমি কাজের মেয়েটির কথা শুনে যেন আমার চমকে পানি বের হয়ে আসলো। খালুকে দেখতে তো মনে হয় যেন অনেক ভালো, কত সুন্দর কথা, আদর, ভালোবাসা, কিন্তু খালু এই বিধবা মেয়েটার সঙ্গে এসব কাজ করে। খালু একটা তো বিয়ে করলেই পারে। তখন আমি মনে তো নেই, এভাবেই তাকে ধরার জন্য থাকতে লাগলাম, এভাবেই তার বাড়িতে। তারপরে বন্ধুরা, হঠাৎ একদিন খুব গরম পড়ছে, কিন্তু কারেন্টটা চলে গেছে, তাই আমি টুক করে একবারে চেয়ারটা নিয়ে আমি উঠে গেলাম ছাদের ওপরে। এভাবেই যেন ছাদের ওপরে নিম নিম করে সুন্দর বাইরের বাতাসটা আসছে, আবার যেন চোখে আবসা আবসা চেয়ারের উপর থেকে যেন ঘুমের আলসেটা আসছে। আমি কিন্তু চেয়ারের উপরে ঢোলাঢুলি করছি, কিন্তু ঘুমটা আসছে না। মনে হচ্ছে ঘুমাই সে পড়ব, কিন্তু ঘুমটা যেন আসছে না। হঠাৎ দেখি খালু দোতলা থেকে এভাবেই কাজের মেয়েটাকে ইশারা করে ডাকছে, আর কাজের মেয়েটি যেন হাত নাড়িয়ে শুধু না না করছে। তারপরেও যেন খালু একবার চিল্লে বলে ফেললো, এই এদিকে এসো। তখন যেন কাজের মেয়েটা হোটোপাটা করে সব কাজ ফেলিয়ে তার রুমের মধ্যে চলে আসলো। তারপরে বন্ধুরা, আমি টুকটুক করে যেয়ে যেন চারিদিকে এভাবে গ্লাস এটা ওটা দিয়ে আটকানো, যেহেতু দোতলা বাড়ি, আমার খালুর অনেক টাকা পয়সা, যেন এমন গ্লাস দিয়েছে বাইরে থেকে সব কিছু দেখা যায় না, কিন্তু ভিতর থেকে কি ডাক কী করছে খালুরা যেন সব কিছু দেখতে পায়। তাই আমি টুক করে এভাবে পরের পাশের রুমে গেলাম। তাই যেয়ে তাড়াহুড়া করে টেবিলটা নিলাম, যেন খালু কাজের বুয়াটাকে নিয়ে রুমের মধ্যে নিয়ে রুমটা একেবারে আটকিয়ে দিয়েছে, চারিদিকে গ্লাস গ্লাস দিয়ে আটকানো। কিন্তু এভাবে কিভাবে আমি দেখব, তাই পাশের রুমে গিয়ে আমি তাড়াহুড়া করে একটা চেয়ার নিলাম, খাটের উপরে নিয়ে এভাবে ভেন্টিলেটর দিয়ে আমি তাকিয়ে দেখি কাজের বুয়ার সঙ্গে খালু ওই কাজটাই করছে, যেটা খালার সঙ্গে করতো। তাই বন্ধুরা, আমার দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল যে খালু এই বয়সে সামান্য এই বিধবা কাজের মেয়েটাকেও ছাড় দিচ্ছে না। খালুর এত চাহিদা, ঠিক আছে এভাবে চলতে থাকুক, দেখি কয়দিন চলে। তারপরে বন্ধুরা, আমি ওটা দেখে আবার আমার যেখানে ছাদের ওপরে চেয়ার পাইতে বসেছিলাম ওখানেই না বোঝার ভান করে চলে গেলাম। তারপরে খালু দেখি কি অবশেষে তাকে 2-3 ঘন্টা এভাবে যেন সুখে শান্তি দিয়ে একেবারে নিচে চলে যাচ্ছে। তারপরে আমি হুট করে উপর থেকে আমার চোখ পড়ে গেল কাজের মেয়েটির উপরে। কাজের মেয়ে তখন আমাকে দেখে লজ্জা করে দৌড় মারল, আর আমি তাড়াহুড়া করে
নিচে নেমে আসলাম। খালু যেন আমাকে দেখতে পেল না। তারপরে আমি কাজের মেয়েটার কাছে আবার আসলাম, এসে বলছি, আচ্ছা বোন, তোমাকে আবার খালু আবার যেন ডেকে রুমের মধ্যে কিছু কি করছে? তখন বললো, হ্যাঁ, তোমাকে যে গল্পটা বলছি না, সেটাই আমার সঙ্গে এই যে 1-1.5 ঘন্টা ধরে সে শারীরিকভাবে আমার ওপরে এভাবেই যেন তার চেষ্টাটা চালাতে ছিল। কি নাছর বান্দা, সে এ বয়সে পারও বটে, যেন একটা ইয়াং ছিল এভাবে পারে না। কারণ আমার 6 মাস বিয়ে হয়েছিল আপু, এভাবে আমার স্বামীও কোনোদিন আমাকে এভাবে সুখ দিতে পারি নাই। আমার একটু ভালো লাগে, তারপরও যদি আমাকে বিয়ে করে রাখতো তোমার খালো, সেটা ছিল আলাদা বেশি, কিন্তু এভাবে তো খাওয়াটা হচ্ছে হারাম। কিন্তু তোমার খালো তো আমাকে বিয়ের কথাও বলে না, এভাবে টাকা পয়সা দিয়ে খেতে থাকে। আমিও যেন কাজটা না চলে যায়, তাই সেই ভয়তে সবসময় তোমার খালু যখনই ডাকে তখনই তোমার খালুর সুখের জন্য আমি একটু এগিয়ে যাই। তাই বোন, তোমার খালুকে কিন্তু অবশ্যই কিছু বলো না। এভাবেই আমি বুয়ার কথা শুনে আবার কয়েকটা দিন যেতে থাকলো। তারপরে বন্ধুরা, হঠাৎ একদিন আমি কাজের বুয়াকে শিখিয়ে দিলাম, বলবা খালুকে অবশ্যই কিন্তু মনে করে বলবা, কারণ আমি যেগুলো বলবো সেগুলোই খালুকে বলতে হবে, নইলে কিন্তু এভাবে তোমার সবসময় শাস্তি পেতেই হবে। তখন বুয়া বলল, ঠিক আছে আপু, আপনি বলেন, সমস্যা নেই, আমি সেটাই করব। তখন আমি বললাম, শোনো বুয়া, তুমি হচ্ছে খালুকে বলবা যে আমি মায়ের বাড়িতে একটু বেড়াতে যাব, মা অসুস্থ, আমাকে ফোন দিয়েছিল, এই বলে 10-15 দিনের জন্য তুমি ছুটি কাটিয়ে চলে যাবা। তারপরে খালুর যা করার দরকার সেটা আমি করব, আমি দেখব। প্লিজ এভাবে কথাটা কিন্তু বলবা। আমি বন্ধুরা এ কথা বুয়াকে বলে শিখিয়ে দেওয়ার পরে বুয়া খালুর সঙ্গে এভাবেই যেন পরের দিন কথা বলল। আর খালু বলল, ঠিক আছে, যত তাড়াতাড়ি পারো চলে আসবে, নইলে কিন্তু আমি একা একা এ বাড়িতে থাকতে পারবো না। জানোই তো আমার বউটা অসুস্থ, এভাবে আজ 5-6 মাস 5-6 বছর বিছানায় পড়ে আছে, কারণ তোমার জন্যই আমি এখনো বেঁচে আছি। তুমি বিধবা মেয়ে হলো, অনেক সুন্দরী, হ্যান্ডসাম। তখন বুয়া যেন বলেই ফেললো, আমি ছাদের ওপর থেকে সব কিছু ইশারাতে বসছি, বলেই ফেললো, আপনি বিয়ে করতে পারেন না? তখন বলল আমার খালু, বুয়াকে বলল, বিয়ে করবোতে তোমাকে কি জানো এত টাকা দিই, টাকা পয়সা দিয়েই তো তোমাকে সব কিছু আমি মেনটেন করি, তাহলে তুমি বিয়ের কথা এভাবে বলতে পারো না। ঠিক আছে, তোমার মা অসুস্থ, তুমি যাও, চলে যাও, সমস্যা নেই, কিন্তু তাড়াহুড়া করে চলে আসবা, কিন্তু সপ্তাহখানিক 15 দিনের জন্য এভাবে যাচ্ছ, যত তাড়াতাড়ি পারো চলে আসবে। আর এদিকে রান্নাবান্না কে করবে? তখন আমি নেমে গিয়ে খালুকে বললাম, খালু, ওনাকে যেতে দেন, রান্না বান্না যা করা লাগে সব কিছু A to Z আমিই করব। তারপরে বন্ধুরা, এভাবেই কাজের বুয়াটা বিদায় নিয়ে চলে গেল ছুটি কাটাতে। আর এদিকে খালুর বাসায় আমি থাকতে লাগলাম। খালু তো বুয়ার কাছে শুনছি যে সপ্তাহে 2 দিন 3 দিন এভাবে বুয়াকে ডেকে যেন তার শারীরিক চাহিদাটা পূরণ করত। এভাবেই যেন কয়েকটা দিন যেতে থাকলো। হঠাৎ একদিন রাতে যেন আমি তার ঘরে ঢুকলাম। তার ঘরে ঢুকতে পারি না আমি, কারণ সে সবসময় যখনই বের হয় যেন তালা দিয়ে বের হয়। তাই হঠাৎ সে বাথরুমে গেছে, ঘরটা আগলা। আমি ঢুকেই একেবারে আগে দেখলাম লাইটটা অফ করা ছিল, লাইটটা দিয়ে দেখি, কারণ বুয়া আজ প্রায় 10-12 দিন নাই। এই সুযোগে সে আমার খালু, হ্যান্ডসাম খালু তো, তাই সে হাতের কাজটা যেন তার চাদরের উপরেই অনেক কিছু পড়ে আছে, এভাবে আমি বুঝতে পারলাম। তাই বন্ধুরা, আমি যেন খালুকে বসতে দিলাম না, কিন্তু আমি রুম থেকে বের হতেই যেন খালু এসে হাজির হলো। তখন টুক করে লাইটটা বন্ধ করে একেবারে খালুর খাটের নিচে লুকিয়ে থাকলাম। আর কতক্ষণ লুকিয়ে থাকবো এভাবে? খালু কখন ঘুমাবে, কি করবে যেন? খালু, আমি খাটের নিচে লুকিয়ে আছি, খালু যেন বাথরুম থেকে এসে আবার ওই কাজটাই করছে। খাটটা যেন কড়কড় করে শব্দ হচ্ছে, নড়ভড় করছে, যেমন স্বামী স্ত্রী থাকলে যেটা হয়। বন্ধুরা, খালু একা একা রয়েছে, না হলে খাটটা এভাবে সাউন্ড টাউন হবে কেন? তাই খালুর সাউন্ডটা দেখেই, খাটের সাউন্ডটা দেখেই আমি বুঝতে পারলাম। তাই বন্ধুরা, অবশেষে আমি আর কতক্ষণ খাটের নিচে থাকবো? হট করে যেন আমার কাশি চলে আসলো। তখন খালু ঘরে লাইট জ্বালিয়ে দিল আর বলল, খাটের নিচে কে? তখন আর কোথায় যাব? তখন বললাম, খালু, আমি শারমিন। তখন বললো, তুমি এখানে এখানে কি করছো এত রাত্রে? তুমি কখন ঢুকেছ? আমার এই ঘরে ঢোকা তো নিষেধ। তুমি আশ্চর্য, তুমি আমাকে না বলে এই ঘরের মধ্যে ঢুকেছ, আর এইভাবে? ছি ছি ছি, তুমি এভাবে ঢুকতে পারো না, তুমি আমার মেয়ে। আর কি আর বলবো, কাজের বুয়াটাও নেই, কি যে বলে। তখন আমি বললাম, খালু,
আপনাকে আমি খাবার দিতে এসে দেখি কি রুমটা খোলা, তাই এই খাবার টেবিলের উপর রেখে মনে করলাম চলে যাব। তাই খাটের নিচে ঝাড়ু দিতে গিয়ে আর যেন বের হতে পারছি না। তাই মনে করলাম এভাবেই গরম পড়ছে, খাটের নিচেই ঘুমিয়ে পড়ি। তাই যে কখন একটু চোখে ঘুম এসেছিল, তাই কোনো কিছু বুঝতে পারি না। খালু কিছু মাইন্ড করেন না। তখন খালু বলল, ঠিক আছে, কোনো কিছু বুঝতে পারেনি তো? তখন আমি বললাম, না খালু। তারপরে আমি বের হয়ে চলে যাচ্ছি। খালু অবশেষে আমার হাতটা পেরে ধরলো। তারপরে বন্ধুরা, শোনো শারমিন, আমার মনে হয় তুমি সব কিছু বুঝতে পেরেছ, কারণ তুমি খাটের নিচে ঢুকেছ। এভাবে আমাকে আমার চোখটা ফাঁকি দিও না। আর আমার কাছে যেটা দেখেছ বা আমার যেগুলো তোমার সব কিছু চোখে পড়েছে, এটা যেন তোমার খালা জানতে না পারে। তাই এই জন্য তোমার হাতটা পেরে ধরলাম, তুমি কিছু মনে করো না। তখন আমি যেন একটা সুযোগ পেলাম। তখন আমি বললাম, খালু হ্যাঁ, খাটের ওপরে আমি ঘরে ঢুকতেই যেন চাদরটা এলোমেলো হয়ে আছে, কি যেন পড়ে আছে। আপনি বিয়ে থাওয়া না করে আজ খালা 5-6টা বছর এভাবে স্টক করে বিছানায় পড়ে আছে। আপনি একটা বিয়ে থাওয়া করতে পারেন না? আর আমি যা কিছু শুনলাম কাজের মেয়েটার কাছে, আপনি বিধবা মেয়েটাকে মাঝে সাঝেই এভাবে জ্বালাতন করেন, সপ্তাহে 3 দিন 4 দিন, এগুলো করেন কেন? এটা বিয়ে থাওয়া করলেই তো হয়। তখন আমাকে খালু হাত ধরে যেন অনুরোধ করলো, বলল, মা শারমিন, তুই যখন সব কিছু জেনেই ফেলেছিস আর তোকে এনে বিয়ে দেওয়ার জন্য নিয়ে আসছি, তাই সেক্ষেত্রে তোকে অনেক বড় জায়গায় ধুমধাম করে বিয়ে দেব। কিন্তু তোর কাছে আমার অনুরোধ, তোর খালা যেন এগুলো প্লিজ না জানে, কারণ তুই একটা ইয়াং মেয়ে। আর আমি দেখ, তোর খালু এখনও ইয়াং, আমার বাচ্চা কাচ্চা হয় নাই। তারপরও আমার মনটাকে এমন যেন সবসময় চাই। তোর খালা এতদিন বিছানায় পড়ে আছে, আমি একেবারে এতিম হয়ে আছি এই দিক দিয়ে। কি যে করব, আমার কোনো কিছু ভালো লাগে না, কারণ তোর খালা অসুস্থ। আমার তো একটা শারীরিক চাহিদা আছে, সেটা পূরণ করবে কে? তখন আমি খালুকে বললাম, শোনো খালু, আমার বয়সটা প্রায় 20 বছর হয়েই গেল, আমারও বিয়ে থাওয়া তুমি দিচ্ছ না। কিন্তু আমি সব কিছু এভাবে দেখে ফেলাতে, আর তোমার এই সব লুঙ্গি টুঙ্গিতে এইসব কি, এইসব কি, আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। খালু তুমি এগুলো করো না, এগুলো তো আমাদের সম্পদ, আমাদের বললেই তো হয়। তখন খালু আমাকে হুট করে ধরে বসলো, বলল, তোমাদের সম্পদ মানে? তখন বললাম, হ্যাঁ, আপনি যেটা ইউজ করছেন, এই যে হাত পা নাড়িয়ে, সেগুলো তো, আর এই বিছানায় পড়ে আছে, এগুলো তো মেয়েদেরই সম্পদ। তাই সব মেয়েরই এটা সম্পদ। একটা পুরুষের এই সম্পদগুলো নষ্ট হলে সেই পুরুষের শরীরটাও ভেঙে যায়। আবার মেয়েগুলোও দেখা যাচ্ছে বিয়ের পরে সে কষ্ট পায়। দেখেন না, কত মেয়ে আছে না, টাকা পয়সা খাওয়া দাওয়ার কোনো অভাব নেই, অথচ স্বামীর এইটুকুই শারীরিক সুখের জন্য কত মেয়ে পায় না, তাই সংসার ভেঙেই চলে যায়। আপনি এগুলো নষ্ট করতে পারেন না। তখন আমাকে খালু যেন খাটের উপরে বসিয়ে অনেক কথা বলতে লাগলো। অবশেষে খালু আমাকে বলল, শোনবা শারীন, সব কথার এক কথা, তোর খালা যেন এই বিষয়টা না জানে। আর আমি বললাম, শোনো খালু, আমার একটা কথা আছে, তুমি যদি খালাকে না বলো, কারণ আমি তোমারটা বলবো না, তুমিও খালাকে জানতে দেবে না। আর এই বাড়ি কাজের বুয়া আজকের থেকে আসবে না, যতদিন আমার বিয়ে থাওয়া না হয়। আর এই কাজের এই বিধবা মেয়েটার অনেক কষ্ট হয়, তাই আমার কাছে কান্নাকাটি করছে। তাই বলে কি, তুমি যদি কিছু মনে না করো, কারণ আমি একটা মেয়ে, হ্যান্ডসাম মেয়ে, যেহেতু তুমি আমার খালু হও, সেক্ষেত্রে আমি মনে করি একটা মেয়ে হিসাবে তোমাকে বলি। আর তোমার এইসব শারীরিক চাহিদাটা, আমি যদি টাকা পয়সা বাদে আমারটাও পূরণ হলো, তোমারটাও পূরণ হলো, আর বাইরের মানুষও জানতে পারলো না এই যে তুমি কাজের বিধবা মেয়ের সঙ্গে এটা করো। এখন যদি আশেপাশের লোক জানে, বিধবা মেয়েটা কোনোভাবে বলে দেয়, তাহলে তোমার কি সমস্যা হবে তুমি চিন্তা করেছো? তোমার মান সম্মান কোথায় যাবে? তাই বলে কি খালু, এখন থেকে যে যখন যেটা প্রয়োজন আমাকেই বলবে, কখনো লজ্জা পাবে না। কারণ আমি একটা হ্যান্ডসাম যুবতী মেয়ে, আমার বয়সটা হয়ে যাচ্ছে। এদিকে আপনি ডেকে নিয়ে আসছেন আজ প্রায় 4-5টা বছর বিয়ে দেওয়ার জন্য, অথচ বিয়ে হওয়ার কথা বলেন না। তাই আমার মনের মধ্যেও একটু কেমন লাগে। আপনি কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে ডাক দিয়েন। বন্ধুরা, এ কথা বলে আমার খালুর রুম থেকে আমি বের হয়ে চলে আসছি। তখন খালু বলল, এই যে আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে আবার যেন ওই কাজটাই করতে চেয়েছিলাম, যেহেতু তুমি কাশি দিয়াতে যেহেতু আমার সব কিছু থেমে গেছে, তাই বলে কি আমি লাইটটা এখন যদি অফ করে দিয়ে, তাহলে তোমার কি সমস্যা হবে? তখন আমি বললাম, না, কোনো সমস্যা হবে না, কারণ খালা এদিকে ঘুমিয়ে পড়েছে, আর আমি আর আলাদা রুমে শুয়ে থাকি, আর আপনি আপনার রুমে। তাই খালা যেহেতু উঠতে পারে না, এ বাড়িতে কেউ নেই, আমি সারা রাত আপনার সঙ্গে যদি গল্প করি, তাও খালা বা আশেপাশের লোক
বুঝতে পারবে না, তাই বলে কি খালু আপনি লাইটটা অফ করেন। তখন যেন খালু তাড়াহুড়া করে আমার কথা শুনে লাইটটা অফ করে দিল। আর এইভাবেই বুয়া যেভাবে আমাকে কাজের মেয়েটা যেভাবে বলেছিল যেন সেভাবেই আমাকে সব কিছু করতে লাগলো। বন্ধুরা, এভাবেই সারা রাত খালো যেন আমাকে লাইট বন্ধ করলো আর অফ করলো। এভাবেই রাতটা যেন আমিও আমার লাইফে প্রথম এভাবে গল্পটা রাত্রে শুনতে লাগলাম। খুবই ভালো লাগতে লাগলো, কারণ আমি একটা হ্যান্ডসাম যুবতী মেয়ে যেন সুখে শান্তিতে আমার জীবনটা ভরে গেল। শেষ রাত্রির দিকে আমি খালুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা খালু, বিয়ের পরে কি এরকমই সুখ আসে মেয়েদের স্বামীর কাছে? তখন খালু বলল, হ্যাঁ, কারণ আমি তো একটু পুরাতন হয়ে গিয়েছি। কারণ আমি যদি নতুন অবস্থায় এভাবে থাকতাম তোর খালা জানে, কারণ আমি বাসর রাতে তোর খালাকে কত গল্প শুনিয়েছি, এখন তো আগের মতো তার পারি না। তখন আমিও বললাম, এই যদি না পারার কথা বলো, সারা রাত জ্বালালে গল্প শোনালে, তাও যদি বলো না পারো, তাহলে আগের অবস্থায় কী করতে? তখন খালু বলল, এর চেয়েও বেশিক্ষণ আরও থাকতে পারতাম, সারা রাত এভাবে তোর খালাকে গল্প শোনাতাম। বন্ধুরা, এভাবেই খালুর সংসারে বেড়াতে এসে খালুর এসব অসামাজিক কাজগুলো আর তার শরীরের দিকে তাকিয়ে আমি যেন সবসময় তার দিকেই নজর রাখতাম। আর এভাবেই খালু আমাকে বিয়ের জন্য আমার গ্রামের বাড়ি থেকে ডেকে নিয়ে আসছিল, কিন্তু সে আমাকে বিয়ে থাওয়া দিত না। এদিকে আমার বয়সটাও হয়ে যাচ্ছে, তাই এভাবেই আমি খালুর বাড়িতে বিয়ের পাত্রী হিসাবে এসে যেন খালু আমাকে এভাবেই সুখে দুঃখে রাখতে চাইলো। আর বলল, তোর এখান থেকে কোনোদিনও আর যাওয়া লাগবে না, বিয়ে থাওয়া করা লাগবে না, কারণ তোর খালা তো এভাবে সবসময় বিছানায় পড়ে থাকে আর এভাবে কোনোদিন তোকে দেখতেও আসবে না। তাই বলে কি শারমিন, সবসময় তুই আমার কাছে এসে এভাবেই দেখাশোনা করবি, আর কাজের মেয়েটাকে যেভাবে তুই বাড়ি থেকে বিদায় দিয়েছিস, তাই আজ থেকে বিয়ে থাওয়া না করে এভাবেই যদি সংসারটা চলে যেত। কারণ তোর বিষয় তো এই এলাকার শহরের মানুষ কেউ জানে না যে তুই আমার আত্মীয়র মেয়ে, তাই বলে কি এভাবেই তুই সুখে শান্তিতে থাক। কেউ যদি কোনোদিন জিজ্ঞেস করে তাহলে বলবো, হ্যাঁ আমি পরে এটা বিয়ে করছি, মানুষকে বুঝিয়ে দেব। তারপরে বন্ধুরা, এভাবেই যেন খালুর সংসারে আমি সুখে দুঃখে বিয়ে থাওয়া না করেও যেন এভাবেই খালুর সংসারে খালুর ভালোবাসা পেয়ে এভাবেই যেন সুখে দুঃখে আমার দিনটা চলে গেল। এভাবেই যেন খুব ভালো লাগতো, কারণ আমার খালুটা এখনও ইয়াং ছিল। কারণ খালু বিয়ের করার পরে কখনো তাদের বাচ্চা কাচ্চা হয় নাই, তাই খালা 5 বছর এভাবে অসুস্থ থাকায় বিছান থেকে উঠতে পারে না। আর খালু মাঝে মাঝে এ মেয়ে ও মেয়ে যেন ডেকে এনেন, সে টাকা পয়সা তার শরীরের সব কিছু যেন একেবারে নষ্ট করে ফেলতেছিল। তাই নিজের আত্মীয় হয়ে আর কি করব, তাই খালুকে আর বাইরের কোথাও কোনো কিছু সব কিছু একেবারে বাদ দিতে বলে এভাবেই আমি খালুর সংসারে তার মানসিক শারীরিক এভাবে যেন সুখে শান্তিতে আমি বসবাস করতে লাগলাম। তাই বন্ধুরা, গল্পটি শুনে তোমাদের কেমন লাগলো? যদি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে আশেপাশে বন্ধুদের আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দাও। বন্ধুরা, আগামীকাল আমি এর চেয়েও আরও ভালো ভালো রোমান্টিক গল্প নিয়ে তোমাদের মাঝে অবশ্যই হাজির হব। তাই বন্ধুরা, সুখে থেকো, ভালো থেকো, পরিবারকে নিয়ে অবশ্যই ভালো থেকো, আর ছোট ছোট বাচ্চাদেরকে অবশ্যই স্কুলে পাঠিয়ে দিও, কারণ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। এই প্রত্যাশায় আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।